আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সাথে রয়েছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু শান্তিরক্ষী মিশনে আমাদের কিছু সৈনিক প্রাণ হারিয়েছেন। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আফ্রিকার উত্তপ্ত ভূখণ্ডে শান্তির বার্তা নিয়ে যায় যে নীল হেলমেট, সেই হেলমেটের নিচেই লুকিয়ে থাকে আসলে মৃত্যুর ভয়। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অন্যতম একটি শীর্ষ সদস্য রাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠার নামে বছরের পর বছর আমাদের সেনারা কাজ করছেন যুদ্ধ বিধ্বস্ত দেশে, কিন্তু প্রশ্নটা আসলে উঠছে, শান্তির জন্যই কেন বারবার প্রাণ দিতে হচ্ছে বাংলাদেশের সৈনিকদের? মাত্র কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটে গেছে, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন আরও অনেকেই। আজ আমাদের প্রশ্ন হচ্ছে, এই ত্যাগটা কি আসলে অনিবার্য, নাকি ঝুঁকি ব্যবস্থাপনায় কোথাও বড় রকমের ব্যর্থতা রয়ে গেছে? এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টে আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিনকে। তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি শান্তির মিশনে শহীদ। শান্তি প্রতিষ্ঠার জন্য এত প্রাণহানি, এটা কি সত্যি অনিবার্য মনে করছেন? ধন্যবাদ টিভি কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার উপস্থাপক আর আমার শ্রদ্ধেয় দর্শক শ্রোতাদের। স্বজনহারা মানুষের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। স্বাধীনতার বিজয় দিবসের মাস ডিসেম্বরে যারা স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, এবং গত শনিবারে দেশপ্রেমিক সেনাবাহিনীর যে 6 জন সৈন্য আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার আলোচনা শুরু করছি। বিষয়টি দুঃখজনক, বেদনাদায়ক এবং গভীর উদ্বেগের। আমাদের দেশ শান্তিরক্ষী মিশনে 1988 সালে 15 জন মাত্র অবজারভারের গমনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। এই 35 বা 36 বছর যে আমরা বিশ্বের বুকে আমাদের পেশাদারিত্বের স্থান আমরা দখল করে নিয়েছি। এখানে মাঝে মাঝে বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা ঘটে। এই জিনিসটা একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে এবং প্রাক্তন শান্তিরক্ষী বাহিনীর একজন সদস্য হিসাবে সমগ্র বাঙালির সামনে আমি জানিয়ে দিতে চাই, আপনাদের বোঝা উচিত যে বিশ্ব শান্তির জন্য যারা জীবন আত্মাহুতি দিয়েছে, আজকে তাদেরই বাসায় শোকের মাতম চলছে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, বেদনাদায়ক, কিন্তু পেশাদারিত্বের দিক দিয়ে এটা আমাদের অত্যন্ত গর্বের। জাতিসংঘ মিশনে কোনো দেশ যখন অংশগ্রহণ করে, এই অংশগ্রহণ করার সময়ে আমাদের একটা সিস্টেম আছে, একটা হচ্ছে ড্রাই লিস্ট আর একটা হচ্ছে ওয়েট লিস্ট। দুইটা দেশের মাঝখানে MOU, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা চুক্তি হয়। ড্রাই লিস্টটা হচ্ছে সাধারণত আমরা আমাদের অস্ত্র, গোলা বারুদ, অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসপত্র, APC, ট্যাঙ্ক সব কিছু নিয়ে যায়। আর ওয়েট লিস্ট হচ্ছে শুধু আমাদের দেশ থেকে সৈন্য ওখানে যাবে বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা সকলে ওখানে যাবে, তারা তাদের দায়িত্ব পালন করবেন। এই ওয়েট লিস্ট এবং ড্রাই লিস্টের মাধ্যমে অনেক পার্থক্য। আমরা ওয়েট লিস্টে যখন যাই তখন আমার সৈন্য, আমার যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা তাঁবুতে জীবনযাপন করে, মাটির নিচে তারা ট্রেন্স এস্টাবলিশ করে তারা জীবনযাপন করে। কিন্তু যারা ওয়েট লিস্টে যায় তারা কিন্তু জাতিসংঘ সদর দপ্তর থেকে তাদের জন্য একটা নির্দিষ্ট আবাসন তৈরি করে দেওয়া হয়, সেখানে তারা অনেক স্বাচ্ছন্দ্যে আরামায়েশে জীবনযাপন করে। কিন্তু তবু আমরা ড্রাই লিজে কেন যাই? আমাদের ঝুঁকিটা কেন বেশি? কেন আমাদের জীবনে এত আত্মাহুতি হয়? কারণ আমরা যখন ড্রাই লিজে যাই, আমাদের প্রতিটা সৈনিকের জন্য, আমি যখন সে 2014-এ লাস্ট মিশন করে এসেছি, একটা ব্যানবেট বাংলাদেশ কন্টিনজেন্ট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের চিফ লজিস্টিক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি, তখন আমার তথ্য মতে প্রত্যেকটা জনবলের জন্য বাংলাদেশ সরকার প্রতি মাসে $1000 করে পায়। প্রত্যেকটা অস্ত্র, গোলা বারুদের জন্য নির্দিষ্ট পরিমাণ
রিএম্বার্সমেন্ট, মানে সেখান থেকে জাতিসংঘ থেকে ভাড়া পায়, যেটা আমাদের বাংলাদেশ সরকারের ন্যাশনাল যে ইকোনমি সেখানে যোগ হয়। আমি আরও জানি যে 2009 অথবা 8 অথবা 10-এ যে বাজেটটা ডিক্লেয়ার করা হয়েছিল তার 150 মানে 50 ভাগের 1 ভাগ জাতিসংঘ মিশনের অর্থর ওইবার আমরা ইনকাম করেছি। আমি 2023-র একটা স্টেটমেন্ট থেকে জানতে পারি যে 2001 থেকে 2023 পর্যন্ত মিশনে সম্ভবত $21,792 $21,792 কোটি ইনকাম করেছে, যেটা আমাদের দেশের জন্য উন্নতির জন্য আমাদের ইকোনমিকে সাপোর্ট করে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন আমার এই 6 জন বীর সেনানী আত্মাহুতি দিয়েছেন, সত্যি আমাদের জন্য একটা বেদনাদায়ক, দেশের জন্য একটা খুব কষ্টের এবং জাতিসংঘের জন্য একটা, এবং তার পরিবারের জন্য নিঃসন্দেহে এটা একটা, তাদের পরিবারের পরবর্তী পথ চলার জন্য, তো তাদের সন্তান স্ত্রী যারা থাকেন তাদের জন্য ভীষণ রকমের একটা অনিশ্চয়তার জীবন কিন্তু আসলে সামনে পড়ে যায়। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন 1988 সালে তাদের এই পথ চলা শুরু হয়েছে এবং 15 জন সদস্য দিয়ে শান্তিরক্ষী মিশনের এই যাত্রা শুরু হয়েছে। এখন আসলে বর্তমানে কতজন আছে বা কি রকমের সদস্য সেখানে আছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তারা কাজ করছে? এখন গত অগস্ট 2025 একটা স্টেটমেন্ট অনুসারে আমি জেনেছি যে 6,975 জন। এটা কন্টিনিউয়াস প্রসেস, কখনো যাচ্ছেন আসছেন, সে কারণে বাড়তে পারে কমতে পারে। আরও জানতে পেরেছি যে অলমোস্ট 10টা কান্ট্রিতে আমাদের দায়িত্ব পালন করছে। কিন্তু এই দায়িত্বটা শুধুমাত্র আমাদের সেনাবাহিনী যে যারা বিভিন্ন সময় মন্তব্য করেন, অর্বাচীনের মতো কথা বলেন, তাদের প্রতি আমার সত্যি খুব কষ্ট হয় যে ওনারা কি জানেন যে একটা সৈনিক যখন দেশের বাইরে এই দায়িত্ব পালনে যান বিশ্ব শান্তি প্রতিরক্ষার জন্য, তখন তার পরিবার, আত্মীয় স্বজন, পূজা পার্বণ, অতিথি সেবা সব কিছু ত্যাগ স্বীকার করে একটা বছরের জন্য উনি নির্বাসনে যান। যেমন করে জেলের ভিতর, যেমন করে দেশের বাইরে মানুষ যে আমার রেমিটেন্স যোদ্ধারা বছরের পর দেশে থাকে সেমনি করে। এটা কেন গিয়েছেন? ওই রিইম্বার্সমেন্টের জন্য তো, যেটা আমার ন্যাশনাল গ্রিডে, ন্যাশনাল ইকোনমিতে অবদান রাখছে, যেটার জন্য আমরা দেশ হিসাবে বিশ্বের বুকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, একজন সৈনিকের জীবন কি কেবলই মিশনের ঝুঁকি হিসেবে আসলে বিবেচিত হয়ে থাকবে বা হচ্ছে? একজন সৈনিকের জীবনের ঝুঁকি যেদিন সে সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগদান করছে ওই দিন থেকে তার জীবনের মূল্য মাত্র একটা গুলি। কারণ যে কোনো প্রশিক্ষণরত সময়ে সে তার আমি যখন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছি, আমাদেরই জুনিয়র বা ব্যাচমেটরা এই দুর্ঘটনার জন্য জীবন মারা গেছেন। আমি যখন বিএমএতে চাকরি করেছি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, তখন দেখেছি আমারই সামনে আমার ক্যাডেট এই দুর্ঘটনার জন্য জীবন বিসর্জন দিয়েছেন। ট্রেনিং একাডেমিগুলোতে আমাদের যে সৈনিকরা, তারা প্রশিক্ষণ সময়ে অনেকে মারা গিয়েছেন। আমাদের সৈনিকেরা যখন পার্বত্য চট্টগ্রামে এই হিল ট্র্যাক্স শান্তির জন্য, পার্বত্য চুক্তি শান্তির জন্য, দেশ যাতে ভূখণ্ড রক্ষার জন্য হিল ট্র্যাক্সের দায়িত্ব পালন করছেন, তখন ম্যালেরিয়ার কামড়ে মারা গিয়েছেন অনেক শতাধিক, 200-র উপরে, 280 আর সামথিং, এক্সাক্ট ফিগার বলতে পারছি না। ঠিক কি রকমের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যারা গিয়েছেন বাংলাদেশ থেকে, তারা আহত বা নিহত হয়েছেন, এরকম কোনো একটা তথ্য আমি জানতে পেরেছি যে টোটাল গত বছর একটা তথ্য ছিল যে টোটাল 188 জন মতো মারা গিয়েছেন। তো প্রতিনিয়ত এটা ঘটেছে। আমি আমার সার্ভিস লাইফে আমি দেখেছি যে কঙ্গো ইতুরি ব্রিগেড ছিল, ওখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল। বেনিন ক্রাশ, যারা মিশন, আমি তখন সিয়েরা লিওনে, তো তখন আমি নিজে চোখে দেখেছি তাদেরকে কেমন করে 15 জন আত্মাহুতি দিয়েছিল বেনিন ক্রাশে। এই বিষয়টা আমরা জানবো। তাছাড়া আরেকটা বিষয়, ক্ষতিপূরণ কি আসলে কখনো একজন স্বামী, বাবা বা সন্তানের শূন্যতা পূরণ করতে পারে কিনা? আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরে এসে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নিতে চাই। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, অতিথিকে সাথে নিয়ে আমরা আবারও ফিরে আসছি এই আলোচনায়। আমাদের সঙ্গেই থাকুন।
কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। অতিথিকে সাথে নিয়ে আবারও ফিরে এলাম। শান্তির মিশনের শহীদ এই বিষয়ে আমরা কথা বলছিলাম। যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে আমি রেখে গিয়েছিলাম যে ক্ষতিপূরণ কি আসলে কখনো একজন স্বামী, বাবা কিংবা সন্তানের শূন্যতা পূরণ করতে পারে? ধন্যবাদ। যেমনটি প্রথমে বলেছিলাম, স্বজনহারা মানুষের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। একজন প্রাক্তন শান্তিরক্ষীর সদস্য হিসাবে আমি শুধু একটা কথাই বলবো যে ক্ষতি কখনো পূরণ হয় না। কয়েকদিন আগে আমাদের মেট্রো রেলের নিচে যে একজন মারা গেলেন, তার জন্য তার স্ত্রীকে ইভেন চাকরিও দেওয়া হয়েছে বা পয়সা দেওয়া হয়েছে। এর জন্য কি উনি ওনার জীবনটা ফিরে পাবেন? কখনোই না। বা তার ছোট যে দুইটা সন্তান আছে এই সন্তান তার বাবাকে কখনো ফিরে পাবেন না। এই প্রসঙ্গ যখন আসে বারবার ফিরে যায়। আমি যখন আমার মিশনে ছিলাম, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন প্রতীক্ষায় থাকতো কখন আমি আসব, কখন একটি টেলিফোন করব। কিন্তু আজকে যখন সেই প্রতীক্ষার রেজাল্ট হিসাবে একটা ডেড বডি রিসিভ করবে আত্মীয় স্বজন, তার বিনিময়ে যত টাকায় দিক, সেটা কি কোনো ক্ষতিপূরণ হয়? কখনোই না। 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা যেমন করে অবদানের মাধ্যমে শহীদ হয়ে দেশ একটা স্বাধীন উপহার দিয়ে গিয়েছেন, আমাদের এই জাতিসংঘ বীরে যারা আত্মাহুতি দিয়েছেন, তারা বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে তাদের পেশাদারিত্বের স্বীকৃতি রেখে গেছেন। এটাই আমাদের পরম শ্রদ্ধার পাত্র, যে এটা আমাদের স্মরণ করতে হবে। প্রতি বছর শান্তিরক্ষী দিবসে সাধারণত যারা মারা যায় তাদেরকে হ্যামারশোল্ড পুরস্কার দেওয়া হয়, কিছু আর্থিক সহযোগিতা দেওয়া হয়। কিন্তু একজন দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য কতটুক নিজেকে আত্মাহুতি দেন, বিসর্জন দেন, এটা আমাদের সকল পেশার যারা দায়িত্বে আছেন তাদের একটু বোঝা উচিত, যে তারা জল, স্থল, আকাশপথে যেখানেই যাইবার আদেশ করা হয় সেখানেই যাইতে বাধ্য থাকবেন। দেশের প্রয়োজনে দেশে এবং দেশের বাহিরে শান্তি রক্ষার জন্য আত্মাহুতি দিয়ে থাকেন। আচ্ছা, এই রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেছে, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় যে 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে 2 জন ছিলেন একজন ম্যাসওয়েটার আর একজন ধুপি ছিলেন। অনেকে এই বিষয়টাকে দেখছেন যে তাদেরকে কেন কাউন্ট করা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে তো অনেকটা বিতর্ক বা সমালোচনা আমরা শুনতে পেয়েছি। তারা কি আসলে তাদের জীবনের ঝুঁকিটা নেননি? ভেরি গুড কোশ্চেন। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, যারা এই আমার 2 বীর সেনাদের নিয়ে, আমি সেনাই বলছি কারণ তারা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে দেশের বাইরে রাষ্ট্রীয় দায়িত্বে, জাতিসংঘের দায়িত্ব পালন করছিলেন, সেই জন্য তাদের আমি বীর সেনা বলে উল্লেখ করছি। তাদেরকে নিয়ে এই যে অথর্ব আলোচনা বা সমালোচনা করছেন। সেনাবাহিনীতে বিভিন্ন পেশার লোক আছেন। জুতা তৈরি করতে হলে জুতা পালিশ করার জন্য কিছু লোক ছিলেন, ইউনিফর্ম তৈরি করতে হলে ইউনিফর্ম সেলাই করার জন্য কিছু লোক থাকে, অফিসার। আমরা যারা যুদ্ধ করি বা দায়িত্ব পালন করি, আমাদের সৈনিকদের খাবার জন্য যারা রান্না তৈরি করেন, যারা পরিবেশন করেন, যারা রান্না তৈরি করেন বা পরিবেশন করে, তারই একজন হচ্ছে ম্যাসওয়েটার, যে ইউনিফর্ম পরিষ্কার করেন, যুদ্ধের জন্য সার্বিক সহযোগিতা করেন। সঠিক সময়ে ইউনিফর্ম না পেলে কিন্তু যুদ্ধে যেয়ে দাঁড়ানো যায় না, সঠিকভাবে স্মার্টনেস প্রদর্শন করা যায় না সমগ্র বিশ্বের সামনে একটা সুন্দর ইউনিফর্ম না করে। এই সুন্দর ইউনিফর্মটা যিনি উপস্থাপন করে দেন, উনিই কিন্তু আমাদের মানে সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, একজন ম্যাসওয়েটার বা একজন ধুপি। তাদেরকে তুচ্ছ করে দেখার কোনো ভাবার কোনো প্রশ্নই নাই। এটা পেশাদারিত্বের প্রতি আঘাত আনা হচ্ছে। যারা এগুলো বলছেন তারা সত্যি অর্বাচীনের মতো কথা বলছেন। সেনাবাহিনী সম্বন্ধে কোনো জ্ঞান নাই, দেশ মাতৃকতা সম্বন্ধে কোনো জ্ঞান নাই, দেশ প্রেমিক সম্বন্ধে কোনো জ্ঞান নাই, জাতিসংঘ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই। আচ্ছা স্যার, যে দেশগুলোতে আসলে বাংলাদেশি সেনারা মোতায়েন আছে, সেখানে নিরাপত্তা প্রস্তুতির কি আসলে পর্যাপ্ত পরিমাণে আছে? দেখুন, জাতিসংঘ শান্তি রক্ষা মিশন কখন ডিক্লেয়ার করে? কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ
যেমন যেখানে এই ঘটনাটা ঘটেছে, এটা কোথায় ঘটেছে? আফ্রিকার দেশ সুদানের কাঠগুলি লজিস্টিক বেস আবেই। এখানে 2011-এ দক্ষিণ সুদান এবং সুদান এই দুইজনের মাঝখানে মতবিরোধ হয়। মতবিরোধ হয়ে দুইটা দেশ ভাগাভাগি হয়ে যায়। ভাগাভাগি হওয়ার কারণ আবেই যে রাষ্ট্রটা, মানে যে শহরটা, এটা ছিল খনি বা তেল সমৃদ্ধ শহর। এটার উপরে আধিপত্য বিস্তার নিয়ে তারা একে অপরের সেনাবাহিনী এবং বিচ্ছিন্নতা বাহিনী, মিলিশিয়া বাহিনীর মাঝখানে যুদ্ধবিগ্রস্ত হয়। তো তখন জাতিসংঘ ওখানে ইউএন ফোর্স পাঠায়। তা ইউএন ফোর্সের এই মিশনে 2022 সাল থেকে দায়িত্ব পালন করছে বাংলাদেশ এই সেনাবাহিনী, যেটাকে বলা হয় ইউনিএসএফএ, ইউনাইটেড নেশন ইন্টারিম সিকিউরিটি ফোর্স, আবে। এই আবেতে ঘটনা স্থানকাল পাত্র হিসাবে আগে যেমন শুধু অস্ত্র দিয়ে আঘাত করত, পাথর দিয়ে আঘাত করত, এখন আইসিটি মানে এক্সপ্লোসিভ দিয়ে আঘাত করত, এখন ড্রোন দিয়ে আঘাত করা শুরু করছে। কারণ মডার্নাইজড বিশ্বে যে সন্ত্রাসীর কাছেও মডার্ন ওয়েপন চলে আসছে, তারই একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ড্রোন হামলা। সাধারণত এর আগে বাংলাদেশি মিশনে কোনো বাংলাদেশিদের উপর ড্রোন হামলা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা ড্রোন হামলা হয়েছে। আচ্ছা স্যার, নিহত এবং আহত পরিবারের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসনে রাষ্ট্রের ভূমিকা কতটুকু কার্যকর বলে আপনি মনে করেন? দেখুন, এই দুর্ঘটনা ঘটার পরপরই আমাদের রাষ্ট্রের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনাকে কিন্তু জাতিসংঘ মহাসচিব টেলিফোন করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আমাদের এই দুর্ঘটনায় গত শনিবারে যে 6 জন, একজন হচ্ছে কর্পোরাল মাসুদ রানা, উনি এসি কোরের, ওনার বাড়ি হচ্ছে নাটোরে। একজন হচ্ছে সৈনিক মমিনুল ইসলাম, উনি বীর, বাংলাদেশ ইনফেন্ট্রি, ওনার বাড়ি কুড়িগ্রামে। সৈনিক শামীম রেজা বীর, ওনার বাড়ি হচ্ছে রাজবাড়িতে। সৈনিক শান্ত মণ্ডল, ওনার বাড়ি কুড়িগ্রাম। ম্যাসওয়েটার জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ, এবং আমাদের লন্ডি কর্মচারী সবুজ মিয়া, তার বাড়ি হচ্ছে গাইবান্ধা। প্রত্যেকটা পরিবারই আমাদের বাঙালি জন্য অ্যাসেট, কারণ প্রত্যেকটা পরিবারই একজন বীর সন্তানকে দেশের বাইরে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রেরণ করেছিল। আজকে হয়তো তারা এই ডেড বডি হিসেবে ফেরত আসবে। তো জাতিসংঘ রুলস হিসাবে আমাদের সিকিউরিটি বা নিরাপত্তা এখন সামহাও হুমকির সম্মুখীন। নতুনভাবে আমাদের ভাবতে হবে কেমন করে নিজেদের কাউন্টার দিতে হবে, কেমন করে জাতিসংঘের কাউন্টার। এই ব্যাপারে দায়িত্ব সর্বপ্রথম জাতিসংঘের, ইউনাইটেড নেশনের। আর এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে যেহেতু তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাদের পরিবারকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং জাতিসংঘ গিয়ে যেহেতু আত্মহতি দিয়েছেন, জাতিসংঘ অ্যাকাউন্টিং টু চার্টার্ড ল, তারা তাদের ক্ষতিপূরণ বা আত্মহত্যির জন্য অনেক ধন্যবাদ আপনাকে স্যার, আমাদের আলোচনায় এসেছেন, আপনি যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যে 6 জন বীর আত্মহতি দিলেন, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম হ্যাপেনিং পয়েন্টে। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।